আমার কোনো রাজনীতি রং নেই। আমার একটা বিশেষ পরিচয় আছে। আমি সন্দেশখালী থেকে উঠে আসি। আমার বাবা জীবনের প্রথম ১০ বছর আরএসএস করেছেন, তার পরের ১০ বছর বিশ্ব হিন্দু পরিষদ করেছেন, পরের ৪ বছর ভারতীয় জনতা পার্টি করেন। অনেক দিন থেকে হুমকি আসছে যে তোমার ব্যবস্থা করব, তোমার সঙ্গে দেখা যাবে। হঠাৎ করে ডাক আসলো বাবার কাছে যে তুমি বাড়িতে এসো। দেখলাম বাবাই ফোন করছে। তখন বলছে যে আমাকে শাহজাহান শেখের বাহিনীরা সবাই ঘিরে নিয়েছে, হয়তো আজকে আমি আর ফিরবো না। মা, ভাই বোন আর নিজেদের আমার সংগঠনের ছেলেদের খেয়াল রাখিস, ওরা তোকে বাঁচিয়ে রাখবে। সেদিন বুকে লেগেছিল যে এর উত্তরটা একদিন জায়গা দেবো। কথাটা হচ্ছে আমাদের যুব সম্প্রদায় এদের কি হবে, পরবর্তী প্রজন্ম আমরা কি শিখবো? যে আমাদের দাদা দিদিরা রাস্তায় বসে আছে, আমাদের ভবিষ্যৎও তাই। জানি না কি হবে, তবে ব্যক্তিগত ইচ্ছা বলতে চাই যে আমি আমার নিজের সামর্থ্যে ওখানে আইটিআই খোলার জন্য চেষ্টা করছি। আমি প্রীতম মণ্ডল, যিনি যেমন সঞ্চালক যিনি বললেন যে আমার কোনো রাজনীতিক রং নেই, সত্যিই আমার কোনো রাজনীতি রং নেই, কিন্তু আমার একটা বিশেষ পরিচয় আছে। আমি সন্দেশখালী থেকে উঠে আসি। কিছুদিন ধরে দেখছেন যে সন্দেশখালীর কথা, সন্দেশখালীর ভাষা সবাই শুনছে, সবাই বুঝছে। আমার র্যাঙ্ক পশ্চিমবঙ্গে ১৪, এমন বিশেষ কিছু র্যাঙ্ক নয়। আমার মতন অনেকেই আছে যে যারা এমন র্যাঙ্ক করেছে। তবে আমার একটা ইতিহাস আছে, একটু ফ্ল্যাশব্যাকে যাই। আমি ২০১৯ সালে আমি সন্দেশখালীতেই থাকতাম। ওখানে হাটগাছি একটা স্কুল আছে, ওখানেই আমি পড়াশোনা করতাম। আমার বাবা নিজের জীবনের প্রথম ১০ বছর আরএসএস করেছেন, তার পরের ১০ বছর বিশ্ব হিন্দু পরিষদ করেছেন। তপন ঘোষ যিনি ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি, ওনার খুব কাছের লোক ছিলেন। পরের ৪ বছর ভারতীয় জনতা পার্টি করে। তো আমাদের জীবন যেমন ছন্দবদ্ধ জীবন চলে, শহর সম্বন্ধে এত, দুনিয়া সম্বন্ধে এত বিশেষ কিছু ধারণা নেই। একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসি, বিশেষ কোনো চাওয়া পাওয়াও কিছু ছিল না। আমার বাবা সমর্থক ছিল, বাবার নিজের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতো, মা নিজের গৃহস্থের কাজ নিয়ে, আর আমি থাকতাম আমার পড়াশুনোর জগৎ নিয়ে। ২০১৯ লোকসভা ভোট শেষ হয়েছে আমাদের বুথ থেকে, কারণ আমার বাবা ওখানকার এসসি মোর্চার প্রেসিডেন্ট ছিলেন। তো আমাদের মণ্ডল থেকে টোটালি বিজেপি লিড পেয়েছে। তো প্রথম অনেক দিন থেকে হুমকি আসছে যে তোমার ব্যবস্থা করব, তোমার সঙ্গে দেখা যাবে। তো আমরা সব কিছু উপেক্ষা করে চাপের মধ্যে বেঁচে যাই যে ঠিক আছে, যা হবে শান্তিপূর্ণ উপায় মিটিয়ে নিয়ে গেলেই হলো। আমি ছোট ছিলাম, রাজনীতি সম্বন্ধে বুঝতাম না, নিজের পড়াশোনা করতাম, নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকতাম। হঠাৎ করে জামাই ষষ্ঠীর দিন বাবা, আমরা সবাই মামার বাড়িতে আছি, হঠাৎ করে ডাক আসলো বাবার কাছে যে তুমি বাড়িতে এসো। বাবা আসলো। হঠাৎ করে বাবা চলে আসার পরে শুনতে পাই যে গণ্ডগোল হচ্ছে আমাদের ওখানে। তার খানিকক্ষণ পর থেকে কিছু ফোন আসতে থাকে আমার কাছে। দেখলাম বাবাই ফোন করছে। তখন বলছে যে আমাকে শাহজাহান শেখের বাহিনীরা সবাই ঘিরে নিয়েছে, হয়তো আজকে আমি আর ফিরবো না। কিন্তু এইটুকু খেয়াল রাখিস যে মা, ভাই বোন আর নিজেদের আমার সংগঠনের ছেলেদের খেয়াল রাখিস, ওরা তোকে বাঁচিয়ে রাখবে। তারপর অনেকটা সময় কেটে গেছে। সেদিনের মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাবার সম্বন্ধে অনেক কমেন্ট করেছিল যে আমরা নিজেরা মারা গেছি, নিজেরা গুলি করেছে, শাহজাহান শেখ তো ছিলই না, কেউ কিছুই করেনি ওখানে। আর ওখানকার যুব সম্প্রদায় মানে তো ওরা মদ খায় আর রাজনীতি করে, এর বেশি ওদের কোনো যোগ্যতাই নেই। সেদিন বুকে লেগেছিল যে এর উত্তরটা একদিন জায়গা দেবো। ইচ্ছা ছিল, মা কোর্টে লড়েছে, এখন মা রাজনীতি করে। আমাদেরকে বাঁচানোর জন্য প্রথমে রামকৃষ্ণ মিশনে দেয়, মাথার ওপরে চাপ ছিল কোনো রকমে নিজের মাধ্যমিক রেজাল্টটা করি, উচ্চ মাধ্যমিক আসে। উচ্চ মাধ্যমিকে লক্ষ্য ছিল যে যেভাবেই হোক অন্তত সন্দেশখালীর মুখ হয়ে উঠে দাঁড়াবো, আমার ছেলেদেরকে স্বনির্ভর করতে হবে। কারণ রাজনীতি যে যাই বলুক, আমার পরিবার তার পরিবার। আমি এইটুকু জানি যে রাজনীতিতে সবাই সবার প্রতিদ্বন্দ্বী, কেউ কখনো কারোর সিট ছাড়তে চায় না, কিন্তু যেখানটার থেকে সবাই পিছিয়ে যায় সেই আমাদের সমাজটাই। তাই রেজাল্ট করলাম, সবাই খুশি হলো। এরপরে অনেক জল ঘোলা হচ্ছে সন্দেশখালী নিয়ে, কিন্তু কথাটা হচ্ছে আমাদের যুব সম্প্রদায় এদের কি হবে। সন্দেশখালীর যে ছেলেগুলো, ওরা হয়তো মাধ্যমিক পাশ করবে, করে রাজনীতির হয়ে রঙে নিজেকে রাঙাতে হবে। যদি ভালো থাকতে চাও তাহলে চলে যেতে হবে তামিলনাড়ুর কোনো কলে। আমি জানতে চাই এদের ভবিষ্যৎ কী। আমি জানতে চাই যে যারা শিক্ষক নিয়োগের জন্য বসে আছে, এই দাদা দিদিরা, তারা তো আমাদের ওখানটার থেকেই যারা পড়াশুনো করেছে। কারণ আপনি জানেন না যে আমাদের ওটা কৃষি প্রধান অঞ্চল, আমাদের এমন কিছু আয় ইনকাম নেই। তো নিজেদেরকে উঠে আসতে হয় সেই শহরের বুকে, কষ্টে নিজেদের যুদ্ধের মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হয়। কিন্তু যখন এই রাস্তায় বসে আছে, পরবর্তী প্রজন্ম আমরা কি শিখবো? যে আমাদের দাদা দিদিরা রাস্তায় বসে আছে, আমাদের ভবিষ্যৎও তাই। তাহলে আর কি আমাদের দাদা ভাই বোনেরা উঠে আসবে? আমি তাদের জন্য লক্ষ্য ঠিক করতে চাই।
পশ্চিমবঙ্গের আপাত দৃষ্টিতে যদি আপনি দেখতে চান যে অর্থনীতির দিক থেকে আমি একটু যদি বলি যে তিনটে সেক্টর আছে, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। প্রাইমারি হচ্ছে কৃষি, সেকেন্ডারি ইন্ডাস্ট্রি আর টার্সিয়ারি হচ্ছে সেবাগত ক্ষেত্রে। সেবাগত ক্ষেত্রে শিক্ষা বা ডাক্তার এইগুলো আসে, কিন্তু আমাদের দাদা দিদিরা আপনি যদি দেখেন যে তারা রাস্তায় বসে আছে, সেবা এখানে অচল। আর রইল কথা শিল্পের, তা শিল্পের তো কোনো মানে চিহ্ন মাত্রই নেই। সুতরাং যুব সম্প্রদায় কী করবে? যুব সম্প্রদায় পশ্চিমবঙ্গে লক্ষ্যহীন। আমার সোনার বাংলায় আজ আমার নিজের যুব সম্প্রদায়, স্বামীজি বলেছিলেন যে 100 জন যদি যোগ্য যুব আমি পেয়ে যাই, আমি ভারত সারা দেশ কাঁপিয়ে দেব। সত্যি বলছি, আর যুব সম্প্রদায় অন্ধকারের মধ্যে আছে। জানি না কি হবে, তবে কোনো রাজনীতির সম্বন্ধে আমি বলতে চাই না, শুধু নিজের ব্যক্তিগত ইচ্ছা বলতে চাই যে আমি আমার নিজের সামর্থ্যে ওখানে আইটিআই খোলার জন্যে চেষ্টা করছি। আপনাদেরকেও জানালাম যে কেউ যদি কারোর না হয়, তবু আমি অন্তত আমার যুব সম্প্রদায়ের জন্য, আমার সন্দেশখালির জন্য আমি লড়বো। আপনারা আশীর্বাদ করবেন, এইটুকুই। আর আমি বলবো যে যেখানেই থাকুন, যে রং যাই লাগান, শুধু বলবো যে আমাদের দাদা দিদিদের দিকে অন্তত তাকান, কারণ ওরাও যোগ্য, ওদের সঙ্গেও যেন ন্যায় আসে, আর সমাজ এবং দেশের বুকে যেন আমাদের সম্মান, বাংলার সম্মান সমানভাবে প্রতিষ্ঠিত হয়।